গুলিবিদ্ধ ওসমান হাদি এবার কেড়ে লাইফ সাপোর্টে। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, শাহবাগে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। ফেব্রুয়ারির ভোট বানচালের মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কিনা জনমনে প্রশ্ন উঠেছে, বলছে বিএনপি। তারেক রহমান দেশে ফিরছেন 25 ডিসেম্বর। অংশ নেবেন ভোটে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনে কেটে যাবে গণতন্ত্রের উত্তরণের বাধা, ব্রিফিংয়ে মির্জা ফখরুল। 6.5 ঘন্টা পরও নেভেনি ঢাকার কেরানীগঞ্জে 12তলা ভবনে ছুট গুদামের আগুন। কাজ করছে 14টি ইউনিট। দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল লক্ষ্মীপুর নির্বাচন অফিস। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ঢাকা 8 আসনে স্বতন্ত্র মনোনয়ন প্রত্যাশী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি এবার কেয়ারের লাইফ সাপোর্টে। ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য রিকশায় করে ফকিরাপুল থেকে পল্টনে যাচ্ছিলেন হাদি। কালভার্ট রোডের ডিআর টাওয়ারের কাছে পৌঁছালে পিছু নেয়া মোটরসাইকেল আরোহী খুব কাছ থেকে তার মাথায় পরপর 2টি গুলি করা হয়। ঘটনার পরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নির্বাচনের আগে পরিকল্পিতভাবেই ওসমান হাদির ওপর হামলা করা হয় বলে দাবি সহযোদ্ধা ও কর্মী সমর্থকদের। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে শাহবাগে সমাবেশ করছে ইনকিলাব মঞ্চ। সেখানে আছেন সহকর্মী স্বপন আহমেদ এবং এবার কেয়ার হাসপাতালের সামনে আছেন রিপোর্টার তোহা খান তামিম। প্রথমে যাচ্ছি তামিমের কাছে। তামিম, শরীফ ওসমান হাদি গতকালকে গুলিবিদ্ধ হওয়ার পরে ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। তার পরপরেই চিকিৎসকরা 72 ঘন্টার একটি যে ক্রিটিক্যাল সময় বা জটিল মুহূর্ত যেটি বলা হচ্ছে, অর্থাৎ একেবারে তাকে যে পর্যবেক্ষণ সময়, সে পর্যবেক্ষণ সময়ে রাখা হয়েছে। এর মধ্যে আসলে কিছুই বলা যাচ্ছে না বা চিকিৎসকরা নির্দিষ্ট করে আসলে কিছুই বলতে পারছে না। তারপরেও ওসমান হাদির বর্তমানে যে পরিস্থিতি সেটি হচ্ছে যে তার যে শারীরিক অবস্থা খুবই জটিল এবং সংকটাপন্ন বলেই আসলে চিকিৎসকরা অভিহিত করছেন। এই পরিস্থিতিটাকে এভাবেই তারা উল্লেখ করছেন, কারণ গতকালকে তার যে গুলি লাগে, গুলিটা বেরিয়ে যায়, পাশাপাশি তার মস্তিষ্কে বেশ কিছু রক্তক্ষরণ হয়েছে, তার বেশ কিছু সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। পাশাপাশি দুইবার তাকে কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাক করেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। এছাড়া সব মিলিয়ে তার যে শারীরিক অবস্থা সেটি আসলে কোন দিকে যাচ্ছে সেটি বলাটা খুব মুশকিল এই মুহূর্তে, কারণ চিকিৎসকরা 72 ঘন্টার আগে আসলে কিছুই বলতে পারছেন না। এভার কেয়ার হাসপাতাল ঘিরে যারা নেতাকর্মী রয়েছেন, কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি এসেছিলেন, তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি বেশ কিছু বিষয় তিনি বলেছেন যে যেহেতু নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে এবং তিনি অভিযোগ করেছেন যে এখানে যারা আওয়ামী দোসর রয়েছে তারা বিভিন্নভাবে বা পতিত যে সরকার, সেই সরকারের যারা সমর্থক রয়েছেন তারা এখানে তাদের হাত থাকতে পারে। সেই বিষয়টাকে মাথায় রেখে প্রশাসনকে তিনি আহ্বান জানিয়েছেন যাতে করে ব্যবস্থা না হয় এবং অতি দ্রুত তিনি এই যে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দাবি তুলেছেন। তো সব মিলিয়ে এখানে বলা যায় যে শরীফ ওসমান হাদির যে শারীরিক অবস্থা সেটি যদিও এভার কেয়ার হাসপাতালের পক্ষ থেকে এখানে আসলে তেমন কোনো এখন পর্যন্ত কোনো তার যে সর্বশেষ শারীরিক অবস্থা সেটি নিয়ে কোনো ধরনের কোনো খবর বা তথ্য এখন পর্যন্ত আসলে পাওয়া যায়নি। তবে গতকাল রাত থেকে এখানে চিকিৎসাধীন রয়েছেন এবং 72 ঘন্টা না গেলে আসলে তেমন কিছু স্পষ্ট করে আসলে বলা যাচ্ছে না। তো এভার কেয়ারের সামনে বিভিন্ন ধরনের গণমাধ্যম তো রয়েছে, পাশাপাশি যারা ইনকিলাব মঞ্চের যে নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু রয়েছেন, পাশাপাশি অন্যান্য যে রাজনৈতিক দলের নেতাকর্মী তারাও কিন্তু রয়েছেন। তো এই ছিল এভার কেয়ারের সামনে আমার হাতে। আমরা এখন চলে যাব শাহবাগে, সেখানে ইনকিলাব মঞ্চের যে প্রতিবাদ সমাবেশ চলছে সেই সমাবেশের খবর জানতে সেখানে আছেন আমাদের সহকর্মী স্বপন, তার কাছে চলে যাব। ইনকিলাব মঞ্চের আয়োজনে আজকে যে সমাবেশটির আয়োজন করা হয়েছে, যদিও 12টার দিকে আসলে সমাবেশটা আয়োজন করার কথা থাকলেও এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিক বক্তব্য নেতাকর্মীরা এখনো
শুরু করেনি, যদিও বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা এখানে উপস্থিত হয়েছেন। তবে নিশ্চয়ই দর্শক আপনারা জানেন যে গতকালকে যখন হাদির উপরেই গুলি করে তাকে আক্রমণ করা হয়, তার পরপর থেকেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক দল এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হয়। যদিও বেশিরভাগ দলই আসলে এ ধরনের ঘটনাকে নির্বাচন বানচালের যে চেষ্টা সেটি বলেছেন। পাশাপাশি ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই ঘটনার ক্ষোভ প্রকাশ করেন এবং গতকাল রাত্রে এভারকেয়ারের সামনে থেকে তাদের যে নেতাকর্মীরা রয়েছে তারা আনুষ্ঠানিকভাবে এই ঘটনার প্রতিবাদ জানান এবং আজকে একটি সমাবেশের আয়োজন করার কর্মসূচি ঘোষণা করেন। সেই কর্মসূচির অংশ হিসেবেই যখন আজকে 12টা থেকে এই কর্মসূচিটি আয়োজন করা হয়েছে এবং এখানে কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা ধীরে ধীরে বক্তব্য দিতে শুরু করেছেন। প্রত্যেকেই বলছেন যে জুলাই অভ্যুত্থানের পরে আসলে গণতান্ত্রিক অগ্রযাত্রার যে প্রক্রিয়া সেটি আসলে রুখে দেওয়ার জন্য হাদির উপরে আক্রমণ করা হয়েছে। পাশাপাশি এত সময় পার হওয়ার পরেও কেন হাদির উপর যারা আক্রমণ করেছে তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, এই বিষয়টি নেতারা প্রতিবাদ জানাচ্ছে এবং অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তারের দাবি এই মঞ্চ থেকে আমরা পাচ্ছি। পাশাপাশি কিছুক্ষণ আগেই ডিএমপি থেকে গতকালকে যখন হাদিকে গ্রেপ্তার করা হয়, এই গ্রেপ্তারের পরে হাদিকে যখন আক্রমণ করা হয় তারপরে কিন্তু একটি ছবি প্রকাশ করা হচ্ছে। সব মিলে এখানে ইনকিলাব মঞ্চ সহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা আসছেন, তারা বক্তব্য দিচ্ছেন এবং প্রত্যেকেরই কিন্তু প্রতিবাদ বক্তব্য আমরা শুনতে পাচ্ছি। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে শাহবাগ থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম শাহবাগ এবং এভারকেয়ার হাসপাতালের সামনে। এদিকে ঢাকায় গুলিবিদ্ধ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে চুরি হয়েছে। শুক্রবার রাতে পৌর শহরের খাসমহল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায় গতকাল বাড়িতে কেউ ছিল না, চোর জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। তবে কি পরিমাণ মালামাল বা টাকা পয়সা নিয়ে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ওসমান হাদিকে গুলির ঘটনার পর থেকেই ঝালকাঠি সহ সারা দেশে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত আছে। দেশের চলমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে যমুনার সামনে আছেন সহকর্মী নাজমুস সালাহি, সরাসরি যাচ্ছি তার কাছে। মিটিংটি শুরু হয়েছে আরও 15 থেকে 20 মিনিট আগে। আমরা জানতে পেরেছি জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং দলটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এখানে প্রবেশ করেছেন। সঙ্গে আছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন। মূলত প্রধান উপদেষ্টা তাদেরকে আজকে ডেকেছেন খুবই জরুরিভাবে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার একটি জরুরি বৈঠক। আপনি জানেন যে গতকাল ইনকিলাব মঞ্চের মুখ্য সংগঠক শরীফ ওসমান হাদির উপরে হামলা হয়েছে এবং তিনি আসলে এখন জীবন মৃত্যুর সন্নিকটে রয়েছেন, সন্ধিক্ষণে তিনি আসলে অবস্থা তার পার করছেন। সেই মুহূর্তে আসলে চলমান রাজনৈতিক শৃঙ্খলা এবং যে আইন শৃঙ্খলার যে সার্বিক যে পরিস্থিতি তা নিয়ে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করে তাদেরকে আসলে ডেকেছেন যে এই মুহূর্তে সামনে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন পর্যন্ত কিভাবে আরও সুন্দরভাবে এই নির্বাচনের পরিবেশ বজায় রাখা যায়, যাতে আইন শৃঙ্খলার কোনো ধরনের অবনতি আর না ঘটে, অথবা নির্বাচন কেন্দ্রিক যে সহিংসতা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যে আসলে আশঙ্কা করা হচ্ছে বা বিভিন্ন গ্রুপ বিভিন্ন সময় যেভাবে আসলে বলছেন যে নির্বাচনের আগে আরও সহিংসতা বাড়তে পারে এবং সেই নির্বাচনকে ঘিরে আসলে নানা ধরনের অপতৎপরতা চলছে, সেই অপতৎপরতাকে কিভাবে রোধ করে নির্বাচনকালীন পরিবেশ আরও সুন্দর এবং সুষ্ঠু রাখা যায়, তাতে রাজনৈতিক দলগুলো কী ধরনের হেল্প করতে পারে সরকারকে, সরকার তাদের কাছ থেকে আসলে সহযোগিতা চাচ্ছেন। পাশাপাশি তিনি নির্বাচনকে কিভাবে সঠিকভাবে পার করা যায় এবং রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থেকে এই সন্ত্রাস এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে যে আসলে যে আন্দোলন গড়ে তোলা যায় বা ঐক্যবদ্ধ থেকে যে সামনে নির্বাচনের যে সময়টা সেটা তিনি পার করা যায়, সেই জন্য প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করছেন এবং তাদের সহযোগিতা চাইবেন, আমরা আসলে এমনটি জানতে পারছি। এই ছিল আমার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে। শান্তিপূর্ণ স্থিতিশীলতার পরিবর্তে একটি গোষ্ঠী গায়ের জোরে রাজনীতির চর্চা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা অনুষ্ঠানে তিনি আরো বলেন, মবক্রেসির মাধ্যমে যে কোনো অজুহাতে অস্থিতিশীলতার রাজনীতি চলছে। বলেন, ঢাকা মেডিকেলে মির্জা আব্বাসকে ঘিরে যে মবক্রেসি হয়েছে তা নতুন বাংলাদেশের স্বপ্নের বিপরীত কর্মকাণ্ড। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ওসমান হাদির ওপর গুলির ঘটনায় একটি রাজনৈতিক দল বিএনপিকে লক্ষ্য করে নানা কথা ছড়াচ্ছে। কোনো মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কিনা এটি সবাইকে ভাবিয়ে তুলছে। সম্মানিত নেতৃবৃন্দ, বিএনপির দেশ গড়ার আগামী গণতন্ত্র যখন তখনই কাজ করে যখন রাজনীতির সাথে সাথে উন্নয়ন, অর্থনীতির সুফল বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে যেতে হবে, তখন গণতন্ত্র কাজ করবে। নাহলে গণতন্ত্র বক্তৃতার মাধ্যমে, খালি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র বাস্তবায়ন হয় না। নির্বাচন 12ই ফেব্রুয়ারিতে যেটা করার কথা সেটাকে কেউ কেউ পরিকল্পিতভাবে বিনষ্ট করার চেষ্টা করছেন। একটি রাজনৈতিক দল বিএনপিকে লক্ষ্য করে নানা ফেসবুকে বার্তা দিচ্ছেন। আশঙ্কার কথা হচ্ছে, এইভাবেই কি চলতে থাকবে? তাহলে কোনো মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কিনা। দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 25 ডিসেম্বর ঢাকায় আসছেন তিনি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তারেক রহমানের দেশে ফেরার মাধ্যমে গণতন্ত্র উত্তরণের পথে যেসব বাধা আছে তা কেটে যাবে। তিনি অংশ নেবেন আগামী নির্বাচনে। আহমেদ সালেহিনের রিপোর্ট। নানা গুঞ্জন শঙ্কা কাটিয়ে এবার দেশে ফিরছেন দীর্ঘদিন নির্বাসনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের তফসিলের পর তিনি যুক্তরাজ্য থেকে দেশে ফিরবেন এমন ঘোষণার বাস্তবায়ন হতে যাচ্ছে তার দেশে ফেরার তারিখ নির্ধারণের মধ্য দিয়ে। শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল তারেক রহমানের দেশে ফেরার তারিখ ঘোষণা করেন। জানান, আগামী 25শে ডিসেম্বর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ, যিনি দীর্ঘ প্রায় 18 বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন বিদেশে, এবং আমাদের যে গণতন্ত্রের উত্তরণের যে ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে আমাদেরকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন, আমাদের সেই সংগ্রামী নেতা, এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ জনাব তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী 25শে ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। গণতন্ত্র উত্তরণের পথে যেসব বাধা তৈরি হয়েছে তারেক রহমানের দেশে ফেরার মাধ্যমে তা কেটে যাবে বলেও জানান মির্জা ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার বিষয়টি যেন সুন্দরভাবে সম্পন্ন হয় সে প্রত্যাশা করেন দলটির মহাসচিব। আমাদের দলের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমরা তার এই আগমনকে শুধু স্বাগত নয়, আমরা আনন্দের সঙ্গে আমরা সমগ্র জাতিকে জানাতে চাইছি। এবং আজকে গণতন্ত্র উত্তরণের পথে যে সমস্ত বাধাগুলো সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে এসে পৌঁছলে সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে। এই বিষয়টা আপনারা যথাযথ মূল্য দিয়ে আপনারা জাতির সামনে তুলে ধরবেন এবং একই সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন যেন অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে হতে পারে সেই বিষয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য দেশ ছেড়ে যুক্তরাজ্যে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে আর দেশে ফিরতে পারেননি তিনি। 17 বছর লন্ডনে নির্বাসনে থাকতে হয় বিএনপির এই শীর্ষ নেতাকে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, এসএমই খাতে ঋণ দিতে বাণিজ্যিক ব্যাংকের অনীহা, 18% নিচে নেমেছে অর্থ ছাড়। গতানুগতিক ভাবনাই কারণ বলছেন বিশ্লেষকরা। অজুহাত মানতে না 6 ঘন্টা পরও নেভেনি ঢাকার কেরানীগঞ্জে 12তলা ভবনে ঝুট গুদামের আগুন। এখনো কাজ করছে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট। বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। নাইম, রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজার ব্রিজ সংলগ্ন জাবালেনুর মার্কেটে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই আগুন কিন্তু প্রায় 6 ঘন্টার চেষ্টাও নিয়ন্ত্রণে আনা যায়নি। আজ ভোর
5:30টায় এই অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপরে কিন্তু এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের প্রায় 14টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে আগুন তো নিয়ন্ত্রণে আসেনি, বরং এই আগুনের ভয়াবহতা কিন্তু আরও বেড়েছে। যদিও এই আগুনের লীলাশিখা কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু আগুনের যে ভয়াবহতা সেটা কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। মূলত এই আগুনটির সূত্রপাত এই যে জাবালেনুর মার্কেট, এই জাবালেনুর মার্কেটের বেসমেন্ট থেকে, এই বেসমেন্টে একটি জুটের গোডাউন রয়েছে, সেখান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাতের পরে কিন্তু আগুন শুধু একটি ভবনেই সীমাবদ্ধ থাকেনি, এই আগুন ছড়িয়ে পড়েছে আশেপাশের 7 থেকে 8টি ভবনের বেসমেন্টে। এর অন্যতম কারণ হচ্ছে এই যে ভবনগুলো রয়েছে, এই ভবনগুলো একজন মালিকানার। এই একজন মালিকানা হওয়ার কারণে এই 8টি ভবনের মাত্র একটি বেসমেন্ট ব্যবহার করা হয়েছে। বিশাল একটি জায়গা নিয়ে যেহেতু এখানে এই যে জুটের মালামাল রাখা হয়েছে, সে কারণে এই আগুন পুরো 7-8টি ভবনের বেসমেন্টে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছে যে যেহেতু এটি একটি বেসমেন্টের আগুন, সে কারণে তাদেরকে প্রচণ্ড পরিমাণের বেগ পেতে হচ্ছে এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, কারণ তারা তাদের যে সকল সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জামগুলো নিয়ে বেসমেন্টে প্রবেশ করতে পারছে না। দর্শক আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, এই আমরা এখন যেখানে অবস্থান করছি এটি হচ্ছে জাবালেনুর মার্কেটের ডান পার্শ্ববর্তী একটি এলাকা। মূলত এই আগুন কিন্তু এখন এখানে আসলেও আগুনের শুরুটা হয়েছিল আরও দূরবর্তী একটি ভবন থেকে, সেখান থেকে এই আগুন ছড়িয়ে পড়েছে আশেপাশের ভবনগুলোতে, যে আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে এখানকার যে সাধারণ বাসিন্দারা রয়েছে ভবনগুলোর, সেই বাসিন্দাদের কিন্তু নিরাপদে সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তো এই ছিল আমার কাছে বাবুবাজারের জাবালেনুর মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম কেরানীগঞ্জে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে কথা বলছেন রাজনৈতিক দলের নেতারা। সরাসরি যাচ্ছি সেখানে। বাঁচিয়ে রাখেন, সুস্থতা দেন। এই প্রেক্ষিতে আমাদের আলোচনা হলো আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখবো, সুদৃঢ় করব। আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে, সামনে নির্বাচন, বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। আমাদের চেতনা হচ্ছে জুলাই 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের চেতনা, প্রত্যাশা, জন আকাঙ্ক্ষা, এইটাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরব এবং জাতীয় ঐক্য হিসাবে আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে অটুট রাখব। এই জায়গায় আমাদের কোনো আপোষ নাই। আমরা মনে করি নির্বাচনের এই সময়টায় যারা বাংলাদেশে নির্বাচন চায় না এবং নির্বাচনকে যারা একটি গণতন্ত্রের উত্তরণের পথ হিসাবে দেখতে চায় না, শক্তিশালী বা রাষ্ট্র বিনির্মাণের বিপক্ষে যারা, প্রকৃতপক্ষে গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি, তাদেরই এই কাজ। তারা বাংলাদেশেও আছে এবং বাংলাদেশের বাইরেও আছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে কথা বলছিলেন সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। শহীদ বুদ্ধিজীবী দিবসের সব প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। নির্বাচন সামনে রেখে জাতি যাতে স্বস্তিতে দিবসটি পালন করতে পারে এজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সকালে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমির প্রস্তুতি দেখতে যান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। এ সময় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কিছু নির্দেশনাও দেন তিনি। পুরো এলাকা ধোয়া মোছার কাজ সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে 50টির সঙ্গে বাড়তি 24টি সিসি ক্যামেরা স্থাপন করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পুলিশের পাশাপাশি র্যাবও থাকছে নিরাপত্তা রক্ষায়। এবার বাণিজ্য সংবাদ। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এসএমই বিমুখ ব্যাংক খাতে এবার ঋণ ছাড়ের হার আরও কমে নেমেছে 17.68%। পর্যাপ্ত আমানত থাকলেও ঋণে রূপান্তর করতে পারছে না রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো।
আবার মোট ঋণের হারে এবারও এই খাতে পর্যাপ্ত ঋণ ছাড়ে ব্যর্থ 38টি বেসরকারি ব্যাংক। সিরিয়া সুলতানা রিপোর্ট। মাটি থেকে রং আর তা জড়িয়ে আছে পাটে। এ দিয়ে যে ব্যাগ বা পণ্য তৈরি হবে তার কদর জাপান, চীন, সুইজারল্যান্ডের মতো দেশে, যেখানে প্রকৃতি নির্ভর হস্তশিল্পের কদর বেশি। তবে দেশের মাটিতে এর চেয়ে বেশি সুবিধাভোগী আমদানি নির্ভর পণ্য বা তৈরি পণ্য। বোর্ড ইউজ করি, আমি পাট সুতা ইউজ করতেছি, আমরা বিভিন্ন বাঁশের বেতের জিনিসগুলো ইউজ করতেছি, সবকিছু আমাদের দেশীয়। হাতের কাজ যে একটু মূল্যায়ন করে না, তা আমরা আস্তে ধীরে করতেছি। ব্যাংকের কোনো লোন সহায়তা পাইতাম, তাহলে আমরা কোম্পানিগুলো আরো আগে যেতে পারতাম। বড় প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে হোঁচট খাওয়া ব্যাংক খাত বরাবরই এসএমই বিমুখ। ফলে 2024 সালে এসএমই খাতে 19.12% থেকে 2025-এ ঋণ ছাড় কমে আসে 17.68%। সোনালী ব্যাংকের এবার ঋণ ছাড় গত বছরের তুলনায় 1% কমেছে। রূপালী ও জনতা ব্যাংকের ঋণ ছাড় মোট ঋণের 11 থেকে 12%, 62% এবং 25% ঋণ ছাড় দিয়ে সর্বোচ্চ তালিকায় আছে বেসিক ব্যাংক ও বিডিবিএল। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে এবার একটি মাত্র ব্যাংক দিয়েছে 40%। 70% এসএমইর অবস্থান হলো আপনার রুরাল এরিয়াতে, সাব আরবান এরিয়াতে। ওই সকল এলাকার যে উদ্যোক্তারা তারা আসলেই এখনো সেইভাবে এই সহায়তা পাচ্ছে না। একদিকে উদ্যোক্তাদের অভিযোগ পর্যাপ্ত অর্থ সহায়তার অভাব, অন্যদিকে ব্যাংক উদ্যোক্তা খুঁজে না পাওয়ার অজুহাত এবার শুনতে নারাজ কেন্দ্রীয় ব্যাংক। আপনাদের যেহেতু কর্পোরেট গ্রাহকদের ব্যাপারে তিক্ত অভিজ্ঞতাই বেশি, অতএব আপনারা আপনাদের ফোকাসটা কিছুটা শিফট করেন সিএমএসএমই খাতে। তবে এবার ডিজিটাল ব্যাংকিংয়ের ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান অনুমোদন দেয়া হবে তাদের প্রান্তিকে পৌঁছানোর সক্ষমতাকেও বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুরে জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, শুক্রবার রাতে নির্বাচন অফিসের নিচতলায় জানালার কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় অফিসের দারোয়ান বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে পালিয়ে যায় তারা। পরে নির্বাচন অফিসের কর্মচারীরা ফায়ার সার্ভিসকে খবর দিয়ে নিজেরাই পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলে। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ জানিয়েছেন, আগুনে অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। মেসি ঝড়ে কাঁপছে সিটি অফ জয় কলকাতা। 2 দিনের ভারত সফরে আর্জেন্টাইন সুপারস্টার এখন কলকাতায়। যুব ভারতী স্টেডিয়ামে শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলিদের সঙ্গে সাক্ষাৎ করবেন মেসি। খেলবেন প্রীতি ম্যাচ। কলকাতা পর্ব শেষে বাংলাদেশ সময় 2:30টায় মুম্বাই যাবেন লিও। মেসি জ্বরে কাঁপছে শহর কলকাতা। ফুটবলের শহর এই কলকাতায় এই ফুটবল প্রেমীরা এখন হাজির। এবার মেসিকে দেখতে পাবো, একটা ভগবানের তুল্য খেলোয়াড়, পায়ের কাজ। পুরো স্টেডিয়ামের আশেপাশে যে ছবিটা দেখা যাচ্ছে তাতে এই ফুটবল প্রেমীরা কিন্তু ভোর থেকেই জড়ো হয়েছেন। এই যুব ভারতীতে যে মূল আয়োজন, সেই আয়োজনে অংশ নেবেন লিওনেল মেসি এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, গঙ্গোপাধ্যায় সহ কিন্তু বলিউড এবং টলিপাড়ার সেলিব্রিটিরা। আর কিছুক্ষণ বাদেই শুরু হবে প্রতীক্ষিত এই প্রীতি টুর্নামেন্ট, যেখানে এই ফুটবল গ্রাউন্ডে বল নিয়ে দৌড়তে দেখা যাবে লিওনেল মেসিকে। আর তাই এই লম্বা লাইনে দাঁড়িয়ে প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে এগিয়ে যাচ্ছেন এই লাখো কলকাতা শহরের ফুটবল প্রেমী। তো সব মিলিয়ে এখন প্রস্তুত যুব ভারতী, কখন বল দৌড়াতে দেখা যায় আমাদের আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গুলিবিদ্ধ ওসমান হাদি এভারকেয়ারে লাইফ সাপোর্টে। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। শাহবাগে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। ফেব্রুয়ারির ভোট বানচালের মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কিনা জনমনে প্রশ্ন উঠেছে বলছে বিএনপি। এবং তারেক রহমান দেশে ফিরছেন 25 ডিসেম্বর। অংশ নেবেন ভোটে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনে কেটে যাবে গণতন্ত্রের উত্তরণের বাধা। ব্রিফিংয়ে মির্জা ফখরুল। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সাজিদ মুস্তাহিদ। ধন্যবাদ আলিশা। খেলার সময় আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।